আমন্ত্রণ লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের সঙ্গে আলোচনার মূল বিষয় হচ্ছে সীমান্তে কাঁটাতারের বেড়া। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাখাত হোসেন সায়ন্তপ, আছেন জবানের সম্পাদক রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এবং সমন্বয়করও তিনি আইনজীবী। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই সায়ন্তবী আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে সীমান্তে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বিজিবির যে কাঁটাতারের বেড়া রুখে দেওয়ার যে কঠোর অবস্থান। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সীমান্তে তাদের কড়া অবস্থানের কারণে বিএসএফ পিছু হটেছে। ভারতের যে হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, সেখানে তার কৈফিয়তও চাওয়া হয়েছে। তিনি অবশ্য বলেছেন যে বিশেষ করে সীমান্তে চোরাচালান, সীমান্তকে নিরাপদ রাখতে যৌথভাবে তারা কাজ করবে, কিন্তু কাঁটাতারের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সেরকম কোনো বক্তব্য আমরা পাইনি। প্রতিবেশী দেশ ভারতের যে এই যে ক্রমাগতভাবে 5 আগস্টের পরে বিভিন্ন পদক্ষেপকে আপনি কীভাবে দেখেন, তারই ধারাবাহিকতায় এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে কিনা? বিশ্বাস করেন, যখনই কাঁটাতারের বেড়া এই শব্দটা সামনে আসে, তখন আমাদের চোখে ভাসে, আমার একদম জলজল করে চোখে ভাসে একটা কাঁটাতারের বেড়ার উপরে রঙিন কাপড় পরা একটা কিশোরী মেয়ের লাশ ঝুলে আছে। সেটা আমাদের ফেলানি। 2011 সালের 7 জানুয়ারি, আজকে মাত্র 13 জানুয়ারি শুরু হলো, মানে এই 5-6 দিন আগে 7 জানুয়ারি সেই ঘটনা ঘটিয়েছিল 2011 সালে। কাঁটাতারে ঝুলে থাকা বাংলাদেশ, ফেলানির লাশকে তারা ঝুলিয়ে রাখেনি, গোটা বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রকে যেন রক্তাক্ত করে, গুলিবিদ্ধ করে ঝুলিয়ে রেখেছিল। সেই কাঁটাতার আমাদের মনে দগদগে ঘা হয়ে আছে। তারপরেও ইন্ডিয়া তার দেশের স্বার্থ, তার নিরাপত্তা, তার যে কোনো কিছুর জন্য তারা যদি কাঁটাতার দিয়ে আমাদের সঙ্গে একটা ডিভাইডেশন করতে চায়, সেটা তাদের ইচ্ছা। তার দেশে সে কী করবে সেটা তো আমরা বাধা দিতে পারি না। কিন্তু সীমান্ত আইন অনুসারে নোম্যান্স ল্যান্ড বলে একটা এরিয়া আছে, তার বাইরে ইন্ডিয়ার অংশ এবং বাংলাদেশের অংশ, একটা অংশ আছে যৌথ। ওইখানে চাইলেই বাংলাদেশও কোনো স্থাপনা করতে পারে না, ইন্ডিয়াও কোনো স্থাপনা করতে পারে না। এরকম সেই 150 গজ এরিয়ার ভেতরে গিয়ে যদি ইন্ডিয়া কাঁটাতার বসাক আর তার কাটাই বসাক, তাতে আমাদের কিছু যায় আসে না, সেটা তাদের হেডেক। সমস্যা হচ্ছে ওদের যে আগ্রাসী মনোভাব। যেমন ওদের বিএসএফ সদস্যরা, এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের দেশের সীমান্তের ভেতরে ঢুকে, যে কৃষক তার ক্ষেতের ফসলটা কেটে নিয়ে যায়, ছাগল পালছিল, ছাগলটা ধরে নিয়ে যায়, তার গাছে ফল হয়েছে, ফলটা কেটে নিয়ে যায়। এরকম ঘটনা বহু ঘটেছে। মানে অ্যাজ ইফ যে ওটা ওদের অধিকার, ওরা যা খুশি তাই করবে। আমাদের দেশের নিরীহ মানুষ, তারাও ওইখান দিয়ে কেউ যদি ভুলেও ঢুকে পড়ে বা কাছাকাছি হাঁটে, তাকে গুলি করে হত্যা করে ফেলে। সেই অবস্থার মধ্যে হঠাৎ করে তারা এই বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের যেরকম নিপীড়ন তারা চালায় সীমান্ত হত্যার মাধ্যমে, এবং নানানভাবে বঞ্চিত করেই তো, তার ফিরিস্তি অনেক বড়, সেটা নিশ্চয়ই পরের আলোচনায় বলবো বা আমার সহ আলোচক যারা তারাও বলবেন। কিন্তু এই কাঁটাতারের বেড়া সাম্প্রতিককালে দেওয়াতে যেটা হয়েছে, যে বাংলাদেশ সরকার অন্তত একটা প্রতিবাদ করেছে যথাযথ ভাষায়। যথাযথ ভাষা, অনেকে বলেন কড়া প্রতিবাদ এই সে, ওটা না। আমি বলছি যথাযথ ভাষায়। অনধিকার চর্চা করলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে প্রতিবাদটা হওয়ার কথা ছিল, সেটা স্বাধীন বাংলাদেশের 53 বছর আসলে আমরা কার্যকর প্রতিবাদ ওইভাবে দেখিনি। এই প্রথম, এর আগেও কয়েক মাস আগেও যে সীমান্ত হত্যা হয়েছে, তখন বাংলাদেশ সরকারের তরফ থেকে যে প্রেস নোট দেওয়া হয়েছে, যে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, সেই ভাষা আমাদেরকে নতুন করে উজ্জীবিত করে যে প্রতিবাদটা এরকম হওয়া দরকার। ঠিক এইবারও
যখন ওরা কাঁটাতারের বেড়া দিতে এসেছে এবং অমীমাংসিত জায়গায় ঢুকে সেটা করতে গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 3টি জেলার 5টি জায়গায় বিএসএফকে প্রতিহত করেছে বিজিবি এবং সেটাকে তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। বাই দিস টাইম বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান রাষ্ট্রদূত তাকে তলব করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। এখন ইন্ডিয়া কি করে সেটা আমাদের দেখার বিষয়। ইন্ডিয়ার কাছে আমাদের প্রত্যাশা অনেক থাকলেও প্রাপ্তি একেবারেই খুব মানে নগণ্য। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একজন খুনি, গণহত্যাকারী, 16টা বছর ধরে, বিশেষ করে 2012-র পর থেকে ব্যাপক নির্বিচারে গুম খুন করেছে। ক্রস ফায়ারের নামে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে পরিকল্পিতভাবে, সেটাও খুন, এবং সরাসরি শেখ হাসিনা নির্দেশ হয়েছে। সেসব তথ্য প্রমাণ এখন সামনে আসছে। সর্বশেষ সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হাজার হাজারকে নিহত করা হয়েছে। 2000-এর উপরে প্রমাণই পাওয়া গেছে ইতিমধ্যে। সেই রকম একজন নৃশংস খুনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশে তার বিচার হচ্ছে, সেই বিচারের মাধ্যমে তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। আর ইন্ডিয়া তাকে ভিসার মেয়াদ বাড়াচ্ছে। কি বৈপরীত্য! বাংলাদেশ সরকারকে, গোটা বাংলাদেশকে ইন্ডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছে, অথচ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তো ঐতিহাসিক, এবং সেই ঐতিহাসিক সম্পর্কের মাধ্যমে 1971 সনে তারা যে উদ্দেশ্যেই করুক আমাদের সহায়তা করেছে, সেটা কিন্তু আমরা অকপটে স্বীকার করি। তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, পাকিস্তানকে ভেঙে ফেলা, পাকিস্তানকে দুর্বল করা, তার পেটের মধ্যে বাংলাদেশের মতো একটা ছোট দেশকে স্বাধীন দেশ হিসেবে এনে তার ইচ্ছে মতো ব্যবহার করা, অথবা কোনো এক সময় তার একটি রাজ্যে পরিণত করা। এরকম নানান রকমের অভিসন্ধি যে ছিল, সেটা তাদের কথায় কাজে কিন্তু প্রকাশ পায়। কিন্তু বাঙালিদের, বাংলাদেশিদের দৃঢ়তার জন্য সেটি তারা পেরে ওঠেনি। কিন্তু বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে, সংস্কৃতিতে, পানির ন্যায্য হিস্যায়, কালচারাল বিভিন্ন বিষয়ে যে টেলিভিশন, তাদেরটা আমরা দেখছি, আমাদেরটা ঢুকতে দিবে না, নানান রকমের শর্ত আরোপ করে সেটাকে আটকে রাখা, আমাদের লোকদের নির্বিচারে হত্যা করা সীমান্তে, অজুহাত দেয় যে চোরাচালান রোধ করার জন্য। বাঙালিরা যদি চোরাচালান করে তাহলে তারা কি করবে? এমনকি আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, দলের সাধারণ সম্পাদক কি নির্লজ্জভাবে বলছেন যে যদি চোরাচালান করে তাহলে কি করবে? তাহলে তো গুলি খাবেই। আরে চোরাচালান তো একপাক্ষিক হয় না। চোরাচালান করতে হলে ইন্ডিয়ার যে ফেন্সিডিলটা আমার দেশে এসে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে বছরের পর বছর, দশকের পর দশক ধ্বংস করেছে, সেইখানে তো এই ফেন্সিডিল তো বাংলাদেশে তৈরি হয় না, ইন্ডিয়ায় তৈরি হয়। তাহলে ইন্ডিয়া থেকে সেই ফেন্সিডিল যে বাংলাদেশে আসে, ওই প্রান্ত থেকে কেউ দেয়, এই প্রান্ত থেকে কেউ গ্রহণ করে। তাহলে শুধু যিনি দেন তার কোনো দোষ নেই, শুধু যে গ্রহণ করে তারই দোষ, এবং একতরফাভাবে শুধু বাংলাদেশিরাই গুলি খেয়ে মরছে। সেখানেই বোঝা যায় আসলে চোরাচালানটা উদ্দেশ্য নয়, দমন করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে এভাবে গুলি করে মেরে তারা পদানত করে রাখা এবং ভয় ধরিয়ে রাখা এবং প্রভুত্ব জাহির করা যে চাইলেই আমরা মারতে পারি দেখো। কিন্তু বাংলাদেশ আয়তনে ছোট দেশ হলেও জনসংখ্যায় ছোট নয়, শৌর্যে বীর্যে সাহসিকতায় ছোট নয়। এই দেশ রক্ত দিয়ে ভাষা অর্জন করতে পারে, এই দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করতে পারে, এই দেশের মানুষ বারবার জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বৈরাচারকে উৎখাত করতে পারে। এই দেশের মানুষ সর্বশেষ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, কেউ কেউ সেটাকে বিপ্লবও বলেন, তার মাধ্যমে শেখ হাসিনার মতো একটি মাফিয়াতন্ত্র, গণহত্যাকারী, একটি নৃশংস স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে। সুতরাং ইন্ডিয়াকে তাদের স্বার্থেই একটা সৎ প্রতিবেশী সুলভ
আচরণ করে বাংলাদেশের জনগণের সঙ্গে ইন্ডিয়ার জনগণের সম্পর্ক অব্যাহত রাখতে তাদের বাংলাদেশে যে বাণিজ্যের যে বড় একটা সেক্টর এবং বাংলাদেশি জনগণ যে তাদের দেশে গিয়ে যে পর্যটন কেনাকাটা চিকিৎসায় তাদের বাণিজ্যে যে সহযোগিতা করে সেই স্বার্থে ইন্ডিয়া যদি নতুন করে না ভাবে তাদের এই বাংলাদেশ বিরোধী এই অন্যায্য অবস্থান যদি অক্ষুণ্ণ রাখে তার মাসুলও ইন্ডিয়াকে দিতে হবে। ডক্টর শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার ওমর ফারুক, যেটি শান্ত ভাই বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক যেমন আছে, তেমনি ভারতের যে আগ্রাসী মনোভাব বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া নির্মাণ, পাশাপাশি বাংলাদেশিদের উপর যে গুলি চালানো, আপনি জানেন সম্প্রতি সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বেশ কিছু জায়গায় যেখানে বাঙালিদের উপর গুলি চালিয়েছে বিএসএফ, অনেকে নিহত হয়েছেন, হতাহত হয়েছেন। কাঁটাতারের বেড়া, সীমান্ত হত্যা, এই ধরনের যে আচরণ, যে আগ্রাসী আচরণ, এই সীমান্তবর্তী এরিয়ায় বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া পৃথিবীর অনেক অমীমাংসিত বিরোধপূর্ণ সীমান্ত আছে, কোথাও কিন্তু এ ধরনের আচরণ দেখা যায় না। বাংলাদেশের সাথে ভারতের এই আচরণ, ভারত আসলে কি চায়? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ডক্টর সায়ন্ত এত চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় এই ব্যাখ্যার পরে ওনার এটা রিপিট করা সমীচীন হবে না। উনি সব কিছুই টাচ করেছেন। আমার কাছে মনে হয় যে যখনই চায়নার কাছে ওরা যখন তাড়া খায় বা চায়নার কাছে যখন পরাজয় হয়, পর্যুদস্ত হয়, তখন ওদের পুরা সীমান্ত বাহিনীকে বুস্ট আপ করার জন্য ওরা বাংলাদেশকে টার্গেট করে। এসেই বন্দুক দিয়ে একজনকে মারবে, দুজনকে মারবে, তিনজনকে মারবে। ইভেন এই 4-5 মাস আগেও একটা হিন্দু মেয়ে, আমি হিন্দু এই শব্দ এই কারণে পারপাসিভলি ইউজ করতেছি, হিন্দু মেয়ে হিন্দু ছেলেকে হত্যা করেছে, তাও শিশু। আমাদের দেশের এই যে হিন্দু, এই যে ফেক নিউজের ছড়াছড়িতে 2-3 মাস আমরা অনেক ফাইট করেছি, আপনারা ফাইট করেছেন যে হিন্দু গেল, মাইনরিটি গেল, সারা পৃথিবীতে কি অবস্থা, কি একটা করেছে। তো যখন এই ঘটনাগুলো আমরা সাকসেসফুলি যখন ওভারকাম করেছি, তখন তারা আবার ডাইভার্ট করতেছে অন্যদিকে। বাংলাদেশের কূটনীতিটা ছিল স্বামী স্ত্রীর কূটনীতি লাস্ট 16 ইয়ার্স। কত লজ্জাকর একটা ব্যাপার। অ্যাজ এ বাংলাদেশি দেশ বিদেশে যাই, কত কঠিন অবস্থার মুখোমুখি হয়ে বন্ধুদের কাছে যে তোমার পররাষ্ট্রমন্ত্রী বলে তোমার কূটনীতিক সম্পর্ক স্বাধীন দেশ স্বামী স্ত্রীর, তোমার দেশের মন্ত্রীরা বলে, তোমার দেশের বিরোধী দল তথাকথিত গৃহপালিত ওই যে জিএম কাদের আসি বলে ইন্ডিয়ার সরকারের সাথে কি আলোচনা হয়েছে তাদের পারমিশন ছাড়া বলবো না, খুব উৎফুল্লভাবে এবং ভোটে যায়। অর্থাৎ সাসে ওয়ার্স সময় আমরা পার করেছি গত 15-16 বছরে। আমাদের প্রধানমন্ত্রী, যদিও আমাদের না, অল্প কয়েকজনের প্রধানমন্ত্রী ছিল, উনি বলে যে যা দিয়েছি, মানে এই যে স্টেটমেন্টগুলো তো এরকম হাজার হাজার আমি এখানে বর্ণনা করতে পারি। এই স্টেটমেন্টের পরে এই নতজানু শুধু হইলেও হবে না, আমি নতজানু পর্যন্ত অ্যাগ্রি করি, কিন্তু নতজানুর পরেও যদি কোনো জানু থাকে সেটি ছিল আমাদের এটা, এবং একটা প্রতিবাদ হয়নি। আপনার মনে আছে রৌমারির কথা? এই যে আজকে যে বিডিআর হত্যার যিনি চেয়ারম্যান হলেন, উনি কিন্তু তখন ইনচার্জে ডিজি, তার জন্য 14 জনকে চ্যাং ধোলাই করে নিয়ে আসলো ওদের সীমান্ত থেকে হত্যা করে। ফজলুর রহমান সাহেব, আমার মনে আছে স্পষ্ট, আমার মনে আছে ইন্ডিয়া তখন বলেছে উনি যদি ডিজি থাকে কোনো পতাকা বৈঠক হবে না, এবং বাংলাদেশ আমি জানি না, এনিওয়ে ওনাকে কিন্তু ওখান থেকে সরানো হয়েছে। তো অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে এমনভাবে চতুর্দিকে গ্রাস করে তাদের শুধু উদ্দেশ্য হলো যে আমাদের কাছে স্বাধীনতা, কিন্তু তাদের কাছে স্বাধীনতা নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মেয়ে যখন দিল্লি পাবলিক স্কুলে পড়ে, তার হিস্ট্রি বইয়ে আমি একদিন দেখি যে লেখা 1971 সালের 16ই ডিসেম্বর পাক ভারত যুদ্ধে ওরা ভারত বিজয়ী হয়েছে। ট্রাস্ট মি, আমি বলতেছি, পরে আমি স্কুলে এটা প্রতিবাদ করলাম, অনেক আমার মেয়ের উপর অনেক ঝামেলা গেল, এটা বাদ গেল। এবং ইন্ডিয়ার ইতিহাসে এখনও এটা তাই লেখা আছে, এখনও স্টিল, যে আমাদের এই যুদ্ধ কিন্তু পাক ভারত যুদ্ধ, আমাদের স্বাধীনতার যুদ্ধ না। অর্থাৎ ইভেন তাদের প্রধানমন্ত্রী এই কয়দিন আগে কি বলল তার টুইটারে, সে বলছে যে বিজয় আমাদের, আমরা যুদ্ধ করছি, আমরা বিজয় হয়েছি। আপনি খেয়াল করেন, অর্থাৎ সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা এখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কারণে যে 18 কোটি লোকের কাছে তারা হেট্রেট হয়েছে। তারা আগস্ট এটাকে তো মানতেই পারেনি,
তারা তো তাদের এমনও তো কথা আছে যে তাদের লোকজন এখানে এসে ফাইট করেছে এই দানব পুলিশের সাথে তাদের সহযোগিতা করার জন্য, এই রেজিমকে আরও বাঁচিয়ে রাখার জন্য। এমনও তো নিউজ আছে, হয়তো আমি হয়তো ওইভাবে বলতে পারি না, কাতারে কাতারে বিমানে করে তারা চলে গেছে, আছে না? এই নিউজগুলো যেটাই হোক, কিন্তু মানুষ বিলিভ করে যে এরা আমাদের এই হত্যাকাণ্ডের সাথে এরা সরাসরি সম্পৃক্ত। এটা অ্যাজাম্পশন, প্রিজাম্পশন মানুষের। এই জিনিসটা তারা হজম করতে পারবে না। এই কারণে দেখেন, অসম বাণিজ্যের কারণে শুধু আদানির কথা ভাবেন, আদানি কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে। আদানি ফাইন্যান্স করে মোদিকে, সেই আদানিকে ইভেন এই লবিস্ট নিয়োগের কথা বলে ইন্ডিয়া, বাংলাদেশ আর আমাদের এই পতিত প্রাইম মিনিস্টার থেকে সারা পৃথিবীর জন্য ইন্ডিয়ান লবিস্ট দিয়েই তো কাজ করছে এই রেজিমকে বাঁচানোর জন্য। যত নিউজ পৃথিবীতে ছড়াইছে, কত হাজার কোটি টাকা দিছে। যদি আজকে প্রপার তদন্ত হয়, যদি ওই ট্রেস আউট করা যায়, আপনি দেখবেন যে বাংলাদেশের 10 বাজেটের মতো চলে গেছে। ইভেন এই প্রাইম মিনিস্টারকে এই যে নোবেলের লোভ দেখিয়ে যে লবিস্টের পিছিয়ে টাকা খরচ করছে, সেটাও এই ইন্ডিয়ার লবিস্ট। তো সুতরাং তাদের বিশাল একটা বাণিজ্যের উপর একটা আঘাত এসছে। কলকাতার ব্যবসায়ীরা কান্না করতেছে, সত্য, তাদের হোটেল চলে না, তাদের নিউ মার্কেট চলে না, তাদের খানা চলে না, তাদের হসপিটাল চলে না, তাদের এখন মাথা খারাপের অবস্থা। সবচেয়ে বড় দুইটা দেশ, কানাডা আর আমেরিকা। আমেরিকা তো তারা অনেকটা শত্রু দেশ ঘোষণা করছে, কাইন্ড অফ কূটনীতিক সম্পর্ক চিহ্ন কানাডার সাথে। তারা পৃথিবীতে নাম্বার 1 হয় ফেক নিউজের কারণে। তো তাদের যে একটা বিশাল প্রেশার, তাদের ভিতরের থেকে কিন্তু এখন সুশীল সমাজ কিন্তু এই কথাগুলো উঠাচ্ছে যে তুমি সবচেয়ে একটা মৌলবাদী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, তুমি তোমার দেশে যেখানে ওই বলছে না যে তুমি মন্দিরে যায় মানুষ আবাদত টাবাদত করে, একটা প্রার্থনা করে, এখন আমাদের প্রত্যেক মসজিদের নিচে তারা মন্দির খুঁজে বেড়ায়। এই কথাগুলো তো আসছে। এখন আমি কনক্লুশনে আসতেছি এইটা বলে যে তাদের যে বিশাল একটা বাণিজ্য, বিশাল একটা সুযোগ, বিশাল একটা বেনিফিটের উপর যে এই 5ই আগস্ট একটা হস্তক্ষেপ হলো, এখন আমরা চোখে চোখ রেখে কথা বলতেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলেও বলতেছি স্টপ ইট। আমাদের এই সাহসটা আসছে তার সম্মুখে। আমরা নদীগুলোর কাছে যখন যাই, আমরা নদী উদ্ধার করেছি নাকি দেখলাম 5 কিলোমিটার। এই কাজগুলো তাদেরকে এখন আরও মরিয়া করে তুলেছে, অর্থাৎ বিচলিত করেছে তাদেরকে। এখন তারা এখন মনে করে যে আহা, আমরা তো চতুর্দিক থেকে শেষ, নেপাল থেকে শেষ, ভুটান থেকে শেষ, শ্রীলঙ্কা থেকে শেষ, চায়না এখান দিয়ে ধরে আছে। এখন তারা আমাদের উপর খবরদারি একমাত্র করার জায়গা ছিল, একমাত্র ওই গুলি করে তারা নাকি নিশানা ঠিক করতো, ওইটা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি জানি না নিকট ভবিষ্যতে হয়তো নিশানা ওইটা পাল্টেও যেতে পারে। এই কারণে তারা আজকে বেড়া টেড়া এগুলো নিয়ে, এগুলো কিন্তু পারপাসিভলি করতেছে। এই কারণে তাদের সৈনিকরা যারা আছে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে মোরালি, তাদেরকে বুস্ট আপ করার জন্য এই আমাদের উপর এটা করতেছে। আমি আবেদন জানাবো আপনার এই শোয়ের মাধ্যমে, যেভাবে ফরেন মিনিস্ট্রি অ্যাক্ট করতেছে আমি স্যালিউট জানাই, আমি সাধুবাদ জানাই। এই কারণে গত 16 বছর আমরা এটা দেখিনি, একটা তলব করার মতো ক্ষমতা রাখিনি। অ্যাটলিস্ট যে তলব করে যে প্রতিবাদটা জানাচ্ছেন, এটা চালু রাখবেন। এবং 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আছে, এবং প্রত্যেকটা বিদেশের যে মিশনগুলো আছে সেই মিশনগুলোকে এই সবক দেওয়া উচিত যে আমরা স্বাধীন, আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। 18 কোটি লোক সারা পৃথিবী ডমিনেট করে, কিন্তু মনে রাখবেন 18 কোটি লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আপনার কাছে আবার আসবো রেজাউল করিম রানী, যেটি নিয়ে আলোচনা করছিলাম। বলছিলেন বেশ কিছু একটা বিষয় যে কেন তারা এটি করছে। ভারত তো আপনি জানেন যে সীমান্তে শুধু গুলি করছে না, সম্প্রতি তারা কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি সীমান্তে বাংকার তৈরি করেছে। শেষে আসলে কি উদ্দেশ্যে বা কি উদ্দেশ্য পূরণ করতে চায়? ধন্যবাদ আমার শ্রদ্ধেয় 2 সহ আলোচক শান্ত ভাই এবং আমাদের সম্মানিত আইনজীবী সাহেব এবং দর্শক শ্রোতা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, শান্ত ভাই ডিটেল আলোচনা করছেন এবং উনি আলোচনা করার মধ্যে দিয়ে এরপরে এই ইস্যু কেন্দ্রিক কন্টেম্পোরারি উত্তেজনা মোটামুটি সবই কাভার হয়েছে। আমি একটু অন্য লেন্স থেকে বলার চেষ্টা করি। ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, প্রতারণা প্রত্যেক সেন্সে। সেক্ষেত্রে আমাদের ধরেন যখন ফেক নিউজের একটা ধরেন প্রবল জোয়ার ভারত শুরু করলো, আমরা কিন্তু ভারত প্রশ্নে বাংলাদেশে একটা জাতিগত ঐক্য হইতে দেখলাম। দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্যতম সেরা একটা ছবি হইল এক্সট্রিম ডান, এক্সট্রিম বাম, মধ্যপন্থী, লিবারেল, হ্যাঁ, আস্তিক নাস্তিক সমস্ত ব্লকের লোকই আপনি দেখবেন ওই ছবিতে হাজির আছে, যে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এবং আপনি যদি অভ্যুত্থানে দেখেন, অভ্যুত্থানে ঘটনা কী ঘটছে, অভ্যুত্থানে শুধু তো হাসিনার পরাজয় হয়নি,
এটা ইন্ডিয়ার ওপর আছে। বেসিক্যালি হাসিনা তো ইন্ডিয়ান একটা কি বলবো যে একটা দিল্লি দাসী যেটা বলা হয় পপুলারলি, হ্যাঁ, এটা প্রপার অর্থে আর কি, হ্যাঁ, তার দাসত্ব সে হারাইছে। তো এখন এই ঘটনাটা কেন ঘটছে, এবং বাংলাদেশে বলা হতো যে এখানে রাষ্ট্র বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র একটা সবক গেলানোর চেষ্টা করা হয়েছে। যখনই আপনি বন্ধু রাষ্ট্র বলেন তখনই আপনি আপনার রাষ্ট্রের সভারেন যে এন্টিটি এটাকে আন্ডারমাইন করেন। একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে আলাদা কেন হয়, তার সমস্ত কিছু এক হওয়ার পরেও, ইউরোপের ধরেন কমন কারেন্সি থাকার পরেও যে আলাদা আলাদা রাষ্ট্র, কারণ হলো একটা রাষ্ট্র যখন নিজেকে আলাদা দাবি করে, সভারেন দাবি করে, তার মূল পারসেপশনটা হলো এনিমি পারসেপশন, নট ফ্রেন্ড পারসেপশন। তো আমাদের পররাষ্ট্রনীতির এই যে মোটোটা, এটা আমি মনে করি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌম অনন্য অবস্থানের কারণেই সম্ভাব্য অন্য রাষ্ট্রকে সে থ্রেট মনে করবে, সেটা শুধু ইন্ডিয়া না, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে। এটা হলো এক নাম্বার কথা। সেই ক্ষেত্রে আমাদের তো মনে করি ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এই ব্যাপারে আমাদের পারসেপশনটা অন্তত তৈরি হওয়া দরকার। আমরা বন্ধু রাষ্ট্রের জায়গা থেকে শত্রু রাষ্ট্র এই পারসেপশন তৈরি করব। পাশাপাশি আমাদের বাণিজ্য ঘাটতি, আমাদের পানির ঘাটতি, আমাদের অন্যান্য হিস্সাগুলো আদায় করার ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ হব। অ্যাগ্রেসিভ কথাটা সতর্কভাবে ব্যবহার করতেছি। কেন আমরা অ্যাগ্রেসিভ হব? আপনি যদি দেখেন ভারতের বাংলাদেশের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটার মধ্যে ঐতিহাসিক যে সমস্যাটা আছে, তারা আমাদের 71 সালকে মানে না, তারা আমাদের এই 24-এর অভ্যুত্থানের ব্যাপারে এখনও ভারত তার পজিশন ক্লিয়ার করে নাই। এখন ভারত যে প্রায় উম্মাদের মতো আচরণ করতেছে, এটার কারণটা কি? কারণটা হইল এই অভ্যুত্থানের পরে ভারত তার যে অনন্য এবং একদম ধরেন যে কট্টর যে নীতি ছিল, যে বাংলাদেশে তার বন্ধু শুধুমাত্র আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণও না, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও না, এই যে বিকল্প ভাবার অক্ষমতা তার পররাষ্ট্রনীতির, এইটার পরাজয় তাকে গ্লোবালি আপনার তার স্টেকটা কমাই দিছে, যেরকম একটা ভুয়া পররাষ্ট্রনীতি। এবং এইটা দেখাইয়া সে কী করছিল, সে ধরেন পুরা সাউথ এশিয়াতে, এটা সায়ন্ত ভাই আলোচনা করছে, পুরা সাউথ এশিয়াতে সে আজকে বন্ধু রাষ্ট্রহীন, তারই কিন্তু কোনো বন্ধু নাই, হ্যাঁ। এবং এই কারণে ইন্ডিয়া দেখতেছে যে তাহলে বাংলাদেশকে যদি সে ডোমিনেট করতে না পারে কোনো না কোনোভাবে, তাহলে এটা একটা সভারেন স্টেট হিসেবে যদি দাঁড়ায় যায়, তাহলে অন্যান্য যে স্বাধীনতাকামী আপনার স্টেটগুলো আছে সেগুলো তো ধরেন একটা কনফিডেন্স পেয়ে যাবে। তখন এটা ভারতের সিকিউরিটির জন্য তার যে অখণ্ডতা, হ্যাঁ, এটা তো একটা অসাম্যের অখণ্ডতা। ধরেন আপনি কাশ্মীরের অবস্থা দেখেন, আপনি 7 সিস্টার রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, আপনি পশ্চিমবঙ্গের সাথে রেগুলার ঝগড়াগুলো দেখেন। ফলে এটা বাংলাদেশ যদি একটা এক্সাম্পল হয় একটা সভারেন আত্মমর্যাদা সম্পন্ন স্বয়ংসম্পন্ন স্টেটের, এইটা ইন্ডিয়ান সভারেন্টি ভাঙা যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো লজিক দরকার নেই, আশেপাশের লোকজনের জন্য উদাহরণ তৈরি হবে। ফলে বাংলাদেশের জীবনমান, মানুষের জীবনমান কিন্তু এমনি যে কোনো মূল্যে ইন্ডিয়ার চেয়ে ভালো। হ্যাঁ, ইন্ডিয়ার কিছু কিছু স্টেট আলাদা, কেরালা টেরালার কথা আমি বলছি, কিন্তু ধরেন ইন জেনারেলি আমাদের অবস্থান ভালো। কিন্তু ভারতের চোখে আমরা চোরাচালান করি, আমরা হইলো ভারত থেকে লুট করে নিয়ে যাই, অথচ ভারত থেকে আপনার বাংলাদেশ থেকে আপনার তৃতীয় রেমিটেন্স আহরণকারী দেশ হইল ভারত। এটা সম্ভবত আরও বেশি হবে যদি প্রপারলি করা, কারণ আনঅফিসিয়াল প্রচুর লোকজন আছে এখানে। ফলে আমি বলি কি, আমাদের শ্রমবাজার থেকে ভারতীয় লোকদেরকে আপনার, হ্যাঁ, আপনার যেখানে দক্ষ লোক আপনি সারা পৃথিবীর থেকেই নেবেন, কিন্তু ইন্ডিয়ান ডোমিনেটেড হওয়া, হ্যাঁ, এটা ধরেন একটা ব্যাপার, এটা দূর করতে হবে। তাহলে এখন আমাদের যেটা দরকার, একটা শত্রু রাষ্ট্রের পারসেপশন ডেভেলপ করা দরকার, এবং ইন্ডিয়ার গণতন্ত্রকামী উগ্র হিন্দুত্ববাদ বিরোধী জনগণের সাথে আমাদের ঐক্যটা বাড়ানো দরকার। এবং আমাদেরকে যেটা করতে হবে, কারণ হইল আপনি দেখেন বিখ্যাত দার্শনিক কার্ল স্মিথ বলছে যে আপনার টেল মি হু ইজ ইউর এনিমি, আই উইল টেল ইউ হু ইউ আর। আপনি যদি ভারতকে আপনার শত্রু আকারে নির্ধারণ করতে পারেন, তাহলে আপনার কতগুলো জিনিস আপনি বেনিফিট পাবেন। সেটা হলো, এক নাম্বার হলো আপনি এই যে একটা কথা বলা হয় প্রতিবেশী অপরিবর্তনীয়, আর যদি ভারতের আশেপাশে যে রাষ্ট্রটা, এটা যদি কালকে স্বাধীনতা ঘোষণা দিয়ে অন্য রাষ্ট্রের নাম ধরে যায়, অন্য রাষ্ট্রের নাম নিয়ে ফাংশন করে, তাইলেই তো আমার প্রতিবেশী চেঞ্জ হয়ে যায়। ফলে প্রতিবেশী চেঞ্জ হবে না এই রেটরিক সত্য না, প্রতিবেশীও চেঞ্জ হইতে পারে। পৃথিবীর মানচিত্রে এবং হাজার বছরের ইতিহাসের যে আপনার ধরেন স্পেকট্রাম, তাতে কোনো কিছুই অলঙ্ঘনীয় অখণ্ডনীয় না, যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আমি শেষ করে দিচ্ছি। ফলে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য পার্মানেন্টলি লাগবে। নদীর প্রশ্নে ভারত আমাদের যেভাবে শোষণ করছে, আমাদের ইকোলজির ক্ষেত্রে ভারত যা করছে উত্তরবঙ্গ মিলে পুরা, এটাই তো একটা মানবতা বিরোধী অপরাধের জন্য যথেষ্ট। আমাদের নদীতে পানি নাই, মাছ নাই, আমার এগ্রিকালচারাল যে এনভায়রনমেন্ট সেটা পুরোটা ধ্বংস করে দিচ্ছে, লবণাক্ততা বাড়তেছে আমাদের। ফলে শুধু পরিবেশের প্রশ্নে ভারত যা করছে, এইটার জন্য ইন্টারন্যাশনাল আদালতে ভারতের মামলা হওয়া উচিত। এবং আরেকটা পয়েন্ট বলে শেষ করি, সীমান্তের কথাটা আপনি বারবার বললেন। দেখেন পৃথিবীতে যুদ্ধ ছাড়া যেই সীমান্তে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়, সেটা হলো ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সাথে কি আর কোনো দেশের সীমান্ত নেই?
পাকিস্তানের আছে, চায়নার আছে, আফগানিস্তান আছে। আফগানিস্তানের কই ওইখানে তো লাশ পড়ে না। এই যে লাশটা পড়ে এখানে, ফলে আমি মনে করি আমাদেরও প্রিকশনের ব্যবস্থা নেওয়া উচিত। আপনার টাকা না থাকে আপনি পাবলিককে আহ্বান করেন, আমার টেরিটরিতে আমিও কাঁটাতারের বেড়া দিব, কাঁটাতারের বেড়া না দিতে পারি আমরা তো কাঁটা গাছ লাগাবো, মান্দার গাছ লাগাবো। আমি মনে করি আমাদের প্রোঅ্যাক্টিভ অ্যাগ্রেসিভ একটা অ্যাকশন দরকার, শুধু মুখের কথা। রেজাউল করিম রনি, আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। ভিন্ন আঙ্গিকে কথা বলবো। হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, দে আর ডুইং দ্য রাইট থিং। সমস্যাটা আমাদের। বাংলাদেশকে সফল হইতে দিলে ইন্ডিয়ার বিপদ আছে। এত ছোট্ট একটা দেশ, পেটের মধ্যে তারা যদি সফল হয়ে এক্সাম্পল তৈরি দেয় করে দেওয়ার রাজ্যের, আরে দেখো বাংলাদেশ কোথায় আসছে, আমাদের কোথায় পদানত করে রাখছে, ত্রিপুরা কথা শুনবে ওদের, এবং সেটা হচ্ছেও। সেই জন্য অখণ্ড ইন্ডিয়া রাখতে গেলে ওদের কংগ্রেস হোক, বিজেপি হোক, নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়া বাংলাদেশকে অসফল প্রমাণ করে রাখা, এইটা করে রাখা। ইন্ডিয়া তাদের দেশের, এটা তো তাদের দেশপ্রেম, তারা সেটা করছে। সমস্যা হচ্ছে আমরা দালাল হয়ে যাই। আমাদের মধ্যে আওয়ামী লীগ দালাল হয়, জাতীয় পার্টি দালাল হয়, কখনো কখনো অন্য দল দালাল হয়, কখনো কখনো ব্যক্তি পর্যায়ে দালাল হয়, কখনো কখনো বাহিনী আমাদের বাহিনীর মধ্যে বিভিন্ন জায়গায় ঢুকে আমাদের বাহিনী ওদের বাহিনীর মানসিকতা ধারণ করে। সুতরাং সমস্যাটা আমাদের মধ্যে। আমাদের সমস্যা আমরা যেদিন দূর করতে পারবো সেদিন ইন্ডিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। এইসব কোনোটা জাতিগত কথা বলছে, ওটা ঠিক আছে, ওটা ফাংশনাল হতে হবে, ফাংশনাল, ওটা ছবির না শুধু। ভারত পোস্টে আপনি বলেন যে পানির ব্যাপারে মিডিয়ার ক্ষেত্রে হয়েছে কিন্তু আমার অধিকার হারণ করতে ফেক মিডিয়া যেভাবে করছিল, ওই যে হিন্দু গেল মাইনরিটি গেল, আমরা সবাই ঝাঁপাই পড়ছি, মানবতা বিরোধী অপরাধ। ওইটা কিন্তু এখন নাই। আপনার 54টা নদীর ক্ষেত্রে ভারত যে আচরণ করছে, আপনি ইন্টারন্যাশনাল ইত্যাদি মানে মিডিয়া শেষ করে দিছে। মাঝখানে দুইটা টিভিতে আমি তো দুই মায়ারে ইচ্ছা মতো ঝাড়ছি, যে আপনাদের প্রশ্ন করা দেখে মনে হয় যে আপনাদের খুব উসখুস করে এবং খুব অন্তর্দহন হয় যাদের, ওইরকম যে সমন্বয় এই ছাত্রদের সঙ্গে বিএনপি লাগে না। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডক্টর শাকাত হোসেন শায়ন্ত, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যেটি রেজাউল করিম রনি খুব সুন্দরভাবে বলছিলেন যে ভারত কেন আগ্রাসী হয়েছে, ভারতকে থামানোর উপায় কি? থামানোর উপায় তো অবশ্যই আছে। ওই যে বললো ঐক্য, আমাদের মধ্যে ঐক্য হতে হবে। এবং আমি রেজাউল করিম রনি যেটা বলছেন সেটাকে আরেকটু মানে ইলাবোরেট করি বিষয়টাকে বোঝা সহজ করার জন্য, যে what India is doing is right from their perspective. ইন্ডিয়ান কংগ্রেস বলেন, বিজেপি বলেন বা অন্য দল বলেন, তারা যদি দেশপ্রেম দেখাতে চায়, এ দেশপ্রেম বলতে অখণ্ড ভারত রাখতে চায়, তাহলে তাদের জন্য যেটা করণীয় সেটা তারা করছে। কিন্তু সেটা কি, যেটা বললো যে বাংলাদেশ যদি এইখানে ইন্ডিয়ার মধ্যে ছোট্ট একটা দেশ, সেটা 71 সনে স্বাধীন হয়ে সেটা যদি এক্সাম্পল তৈরি করতে পারে যে এই রকম ছোট হলো, আয়তনে ছোট হলো একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা উন্নতি কিভাবে করতে পারে, শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার, জিডিপি, উন্নয়ন, শিক্ষা, বিভিন্ন স্ট্রাকচারাল দিকে, কালচারালি, জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশ যদি এগিয়ে যায়, স্বাধীনতার সার্বভৌমত্বে বীরত্বে যদি এগিয়ে যায়, তাহলে এই বাংলাদেশ ইন্ডিয়ার অনেক রাজ্য যারা পিছিয়ে আছে তাদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়ায়, যে দেখো স্বাধীন হলে কত দ্রুত উন্নতি করা যায়, কত ভালো করা যায়, যেটা ইন্ডিয়ার 7 সিস্টার্স এরিয়া সহ বিভিন্ন রাজ্যে অনুপস্থিত, বাংলাদেশের ধারে কাছেও নাই তারা। ফলে বাংলাদেশকে এতভাবে দাবিয়ে রাখবার পরে বাংলাদেশের মধ্যে অনৈক্য তৈরিতে তাদের যে ফুয়েল,
সেটা দিয়ে নানান রকমের দালাল গোষ্ঠী তৈরি করবার পরও বাংলাদেশ যতখানি এগিয়েছে সেটাই তো অনেকের জন্য এক্সাম্পল হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে যদি এইভাবে তারা দাবিয়ে না রাখতো তাহলে কোথায় যেত? তাহলে ওই রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে যাওয়ার জন্য এখন যে মুখী আছে সেইখানে ওই আগুনে ঘি পড়ত বাংলাদেশ নামটা, সেই আগুনে ঘি ঢেলে দিত বাংলাদেশ নামটা, এর উন্নয়নের চিত্র। সে কারণে ইন্ডিয়া তাদের তরফ থেকে অখণ্ড ইন্ডিয়া রাখতে বাংলাদেশকে অসফল প্রমাণ করা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা কি করছি? বাংলাদেশে আমরা কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো পার্শিয়ালি বা ক্ষেত্র বিশেষে অন্যান্য দলও আংশিকভাবে ইন্ডিয়ার দালালে পরিণত হচ্ছে। আমাদের বিভিন্ন বাহিনী, প্রশাসন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এমনভাবে তারা গেঁথে গেছে যে আমাদের বাহিনীগুলো ইন্ডিয়ান বাহিনীর মতো আচরণ করে, অ্যাজ ইফ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবার জন্য যে বাহিনী দরকার সেই মানসিকতা হারিয়ে ফেলছে। ইন্ডিয়ান বাহিনীর সুরে তাল মিলিয়ে কথা বলতে আমরা দেখি। প্রকাশ্যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলে বসে, এরকম অভিযোগ আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ইন্ডিয়ার সমালোচনা করাটা থেকে একরকম নিষিদ্ধই করে ফেলেছিল, যে অ্যাজ ইফ যে ইন্ডিয়ার সমালোচনা করলে বন্ধুত্ব নষ্ট হয়, এটা করা যাবে না। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গিয়া জয় হিন্দ বলে বক্তব্য শেষ করার ঘটনা ঘটেছে, কি নির্লজ্জভাবে। তাহলে এইভাবে আমাদের মধ্যে তারা দালাল তৈরি করতে পেরেছে বলে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পেরেছে এবং তাতে আমরা সাড়া দিয়েছি বলে অনেকে ইন্ডিয়ার পক্ষে সহজ হয়েছে বাংলাদেশের ব্যাপারে এইসব অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে স্পিরিট তৈরি হয়েছে, যে চেতনা তৈরি হয়েছে, শুধুমাত্র 71-এর চেতনার নাম করে যে ব্যবসা করেছে সেরকম ব্যবসায়িক চেতনা নয়, সত্যিকার অর্থে খাঁটি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি বাঙালি হিসেবে, জাতীয়তাবাদের প্রশ্নে বাংলাদেশি হিসেবে যে চেতনা তৈরি হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, তার নিরিখে যদি আমরা এখন নিজেদের মধ্যে বিভেদ কমিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি এবং সেই ঐক্য যদি হয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার প্রশ্নে, তাহলে ইন্ডিয়াকে মোকাবেলা সম্ভব। আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরণের পথ কি? উত্তরণের একটাই পথ, জাতীয় ঐক্য। আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে ইন্ডিয়ার যে চাওয়া সেটা অবশ্যই আমাদের স্বার্থ পরিপন্থী। ইন্ডিয়া কোনোভাবেই বাংলাদেশকে সফল হতে দিবে না। বাংলাদেশের যেসব নেতা নেত্রীদেরকে ইন্ডিয়া টার্গেট করে, বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে থেকেছে কেন? শুধুমাত্র ইন্ডিয়ার ইচ্ছা মোতাবেক আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে দিয়ে এইভাবে জেলে রেখেছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কেন ইন্ডিয়া বেগম খালেদা জিয়াকে শত্রু জ্ঞান করে? কেন তারা তারেক রহমানকে বা জাতীয়তাবাদী শক্তিকে শত্রু জ্ঞান করে? কারণ হচ্ছে গিয়ে তারা জানে যে এরা যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য তৈরি হয়ে যায় এবং এরা নেতৃত্ব দেয়, সেটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইন্ডিয়ার এই তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে না। সুতরাং বাংলাদেশে যে বা যারা ইলিয়াস আলীর গুমের পেছনে এই টিপাইমুখ বাদ সহ বিভিন্ন মুভমেন্টে তারা অবস্থান, সেটি সামনে আসছে কেন? আমাদের দেশের সালাউদ্দিন আহমেদকে কেন শিলংয়েই ফেলে আসা হয়? আমার দেশের এই যে বিভিন্ন ব্যক্তিকে, সুখরঞ্জন বালিকে কেন ইন্ডিয়ায় ফেলে আসা হয়? আমার দেশের গুরুত্বপূর্ণ লোকদেরকে গুম করে যদি মারতে সক্ষম না হয়, খুন করে হজম করতে না পারে, তাদের জন্য যে বাংলাদেশে আয়নাঘর অথবা দেশের বিরুদ্ধে হলে ইন্ডিয়াই কেন ডেস্টিনেশন? কারণ আওয়ামী লীগ সেই ইন্ডিয়ার দ্বারা ওইভাবে ব্যবহৃত হয়েছে এবং এখনও বাংলাদেশের খুনিদের অভয় আশ্রয় কেন ইন্ডিয়া? কেন শামীম ওসমানের জায়গায় ইন্ডিয়া হয়? কেন বাংলাদেশের খুনি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের জায়গায় ইন্ডিয়ায় হয়? কেন শেখ হাসিনার জায়গায় ইন্ডিয়া হয়? কেন শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ঢুকানোর জন্য ইন্ডিয়া মরিয়া হয় এবং তাকেও ইন্ডিয়া ট্রেনিং দেওয়ার জন্য ওইখানেই রেখে দিতে হবে?
ফলে এইটা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী দেশপ্রেমিক সকল শক্তিকে বুঝতে হবে এবং সেই বোঝার অংশ হিসেবে নিজেদের মধ্যে ক্ষমতার প্রশ্নে কাদা ছুড়াছুড়ি না করে, ক্ষমতার প্রশ্নে ক্ষমতায় যাবার জন্য এখনই বিভেদ তৈরি না করে, দেশকে ভালোবাসতে চাইলে, এই দেশকে নিয়ে রাজনীতি করতে চাইলে, ইন্ডিয়াকে মোকাবেলা করতে চাইলে ওই জাতীয় ঐক্য এবং দেশপ্রেম, জাতীয়তাবাদ, এইসব বেসিক কিছু প্রশ্নে এক পয়েন্টে আসতেই হবে। এটাই একমাত্র ইন্ডিয়াকে বিট করার উপায়। ডক্টর শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার ওমর ফারুক, যেটা শান্ত বলছিলেন যে এই পরিস্থিতিকে উত্তরণে বা তাদেরকে রুখে দিতে হলে জাতীয়তাবাদী যে ঐক্য সেটিকে আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি তিনিও বলেছেন যে আমাদেরই মধ্যে অনেক দল আছে, আওয়ামী লীগের কথা বলেছেন, জাতীয় পার্টির কথা বলেছেন, এমনকি ক্ষেত্রবিশেষ অন্যান্য দলগুলো যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার মোহে অনেক কিছুতেই আপোষ করেন, অনেকটা তিনি সরাসরি বলেছেন দালালি করেন। এই অবস্থা রেখে আপনি জাতীয়তাবাদী ঐক্য সুদৃঢ় করবেন কিভাবে? না, ধন্যবাদ দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য। ডক্টর সায়ন্ত রাইটলি বলেছেন। আর এখানে আমরা তো দৃশ্যমান দেখেছি, কার্যতও দেখেছি ইন্ডিয়ার ওখানে যাতায়াত, রাজনৈতিক দলকে দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে এবং তাদের আশীর্বাদ পাওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। তারপরও এর ভিতর থেকেও তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং অনেকাংশে সফল হয়েছে। আমি একটা উদাহরণ দিই, জাতীয় ঐক্যের সফলতাটা উদাহরণ দিই। যখন বাংলাদেশে তো আমি মনে করি পৃথিবীর মধ্যে একটা অনন্য উদাহরণ, যে সম্প্রীতির উদাহরণ। আমরা বিভিন্ন ধর্ম বলেন, রেস বলেন, সাদা বলেন, কালো বলেন, সবাই একসাথে থাকার যে উদাহরণ, এটা বিরল। এই কারণে বললেন, আমি 8.5 বছর ইংল্যান্ডে ছিলাম পড়ার কারণে। আমি সেখানে জেনেছি 50-60 শতকের দিকেও কিন্তু হোয়াইটদের বাসার সামনে সাইনবোর্ডে লেখা থাকতো ডগ অ্যান্ড ব্ল্যাক আর নট অ্যালাউড। এই সেদিনও। আর বাংলাদেশে দীর্ঘ 500-600 বা 1000 বছরের ইতিহাসে কিন্তু খুব একটা কঠিন সম্প্রীতির ভিতরে যাচ্ছে এবং আমরা যেভাবে আগলে রাখি, পৃথিবীর কেউ আগলে রাখে না। ইন্ডিয়ার কথা ভাবুন তো আপনি, একটা বাবরি মসজিদ আপনি ভাবুন তো, গুজরাট ম্যাসাকারের কথা ভাবুন তো, এই মোদি যে সন্ত্রাসী হিসেবে তকমা পেয়েছে তার কথা ভাবুন তো। তো সুতরাং সেই একটা দেশকে যখন স্টিগমা দেওয়ার জন্য ইন্ডিয়া মরিয়া হয়েছে, তখন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার কলে কিন্তু সবাই কিন্তু গিয়েছে, এবং গিয়েছে মানে আন্তরিকতার সহিত গিয়েছে। অনেকে সমালোচক মনে করেন যে যদি না যেত তারা বিচ্ছিন্ন হয়ে যেত, এই কারণে গিয়েছে। হোয়াট এভার ইট ইজ, গিয়েছে। এবং যাওয়ার ফলে কি হয়েছে, এখন কিন্তু এই প্রপাগান্ডাটা নাই, পরাজিত হয়েছে। তো ঐক্যের সুফলটা আমি এই যে জাস্ট নিকট অতীতে আমি পেলাম। তো সুতরাং নিকট অতীতে যেটা আমার টেস্টেড হয়ে গেছে, সেটি নিয়ে তো আর তর্ক হওয়ার দরকার না। ঐক্য, জেনুইন ঐক্যের দরকার। এখনও যদি আমি জেনুইন ঐক্য নিয়ে যাই, দেখেন সীমান্তে কিন্তু হত্যা আগে যে হারে হয়তো এই হারে নাই। এটা কিন্তু ঐক্যের ফল, এটা কিন্তু 5ই আগস্টের রেজাল্ট। এই রেজাল্টগুলো আমাদেরকে বলে দেয় আমাদের ব্যারোমিটার কী হবে, আমাদের কি পদক্ষেপগুলো নিতে হবে, আমাদের কোথায় আঘাত করতে হবে। আমাদের প্রতিরক্ষা সরঞ্জামাদি কোথা থেকে কিনবো, কী কিনবো, এটা ইন্ডিয়া নির্ধারণ করে। আমি সেটা বাদ দিয়ে সেটা থেকে বেরিয়ে আসলাম। আমি প্রথম বিজয় আমার হবে, এবং আমি এই উত্তরণের প্রথম ধাপের কথা বললাম। আমার মুদ্রানীতি কী হবে, তখন শোনা যেত যে এটিও নাকি ইন্ডিয়া নির্ধারণ করে দিত। যদি সেখান থেকে আমি বেরিয়ে আসি, তাহলে আমার দ্বিতীয় বিজয় হবে, দ্বিতীয় উত্তরণ হবে। আমি এই মোসাদের আড়িপাতা যন্ত্র, এগুলো যদি কালকে যদি ডিক্লেয়ার করে দিই যে এই যন্ত্র দিয়ে আর আড়িপাতা হবে না, আর কারো মোবাইল ফোন চেক করা হবে না। ওই যে পাকিস্তান আর্মি লুঙ্গি খুলে যে চেক করতো, একই কায়দায় তো মোবাইল চেক করতে, যে সে লাল না সাদা, সে জাতীয়তাবাদী না আওয়ামী লীগ, যদি এটার থেকে বেরিয়ে আসি, থার্ড আমার বিজয় হয়ে গেল। আমি যদি আমার প্রধান কি হবে, আমার বিভিন্নখানের প্রধান কারা হবে, সেটা যদি আমি নির্ধারণ করতে পারি। ওই যে এজেন্সি ছিল আগে, একটা বন্দোবস্ত ছিল আগে, রয়ের কথা বলা হতো, ওখান থেকে যদি বেরিয়ে আসি, তাহলে আমি যদি বিনা ওয়ার্ক পারমিটে ইন্ডিয়ান যে 5 লাখ বলেন, 10 লাখ বলেন, একটা সংখ্যা তো আছে, তাদেরকে যদি চিহ্নিত করে যদি আমি তাদেরকে আমার এই ইনকাম ট্যাক্সের আওতার ভিতর আনতে পারি, তাহলে তো আমি চতুর্থ বিজয় হলো। অর্থাৎ উত্তরণটা ঘটাতে হবে কার্যত কাজের মাধ্যমে। সেই কাজগুলো কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান, শুধু আমি চেকলিস্ট করে কাজগুলো করা। এখন কাজগুলো করার জন্য যেই লোকবলগুলো দরকার আছে, এখন অনেকে মনে করেন সেখানে ওই শক্তির লোকবল নাই। আমি অনেকগুলা রিপিট করি, ওনারা আমার উপর নাকশ হতে পারেন। যে আপনি দেখেন, অর্থাৎ জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত না, ধারণও করে না, এরকম যদি
40% থাকে, তো 40% কিন্তু এফিসিয়েন্সির ক্ষেত্রে আপনার ঘাটতি থাকবে। আপনি যেখানে ধরেন আমি গত সপ্তাহে আপনার এখানে বলছি 16-17 ঘন্টা তো কাজ করার কথা এখন এই কঠিন সময়ে, তো আপনি বৃদ্ধ লোক 75, 80, 90 বছর বয়সের এই লোকটা ইচ্ছা করলেও তো সে 6 ঘন্টা 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তো আমি এখানে প্রত্যেক দিন যদি 6 ঘন্টা যদি আমার ডেফিসিয়েন্সি হয়, যদি 6 ঘন্টা যদি আমি কম করি, আমি পিছিয়ে যাচ্ছি। আমি বলি এখনও সময় আছে, ওখানে আরও 10 জন, আমার 10 জন অ্যাক্টিভ লোক নিতে অসুবিধা কি আছে? কিন্তু অনেক ভালো পটেনশিয়াল আছে, সাংবাদিক আছে পটেনশিয়াল, লেখক আছে পটেনশিয়াল, প্রফেসর আছে পটেনশিয়াল, লয়ার আছে পটেনশিয়াল, আছে তো যারা এই বিপ্লবে কঠিন সময়ে কঠিন ভূমিকা রেখেছে, আছে তো। এই যে সায়ন্ত সাহেবরা তো কত বছর যাবৎ ফাইট করে আসতেছেন কঠিন সময়ে, এই শোধ থেকে নামার পরে উনি কি ঘরে যেতে পারবেন কি পারবেন না এই অনিশ্চয়তার ভিতরে কাজ করেছেন। আমার কথা হচ্ছে এই লোকগুলা যারা একদম বোনাফাইডি, যারা একদম শক্তি, যারা 50, 55, 40 যুবক, তাদেরকে 20 জনকে নিয়ে এই কাজগুলো করার জন্য লাগিয়ে দেওয়া হয় না কেন? আমি সেটাই বুঝতেছি না। আমি তো এই কথা বললে হবে না ভাই, আমি যতটুকু মার্ক পাওয়ার কথা ততটুকু পাচ্ছি না। আমি যদি নিজেকে মার্ক দিই, অনেকে বলে 40 পাবো, তো হোয়াই ইউ সিটিং দেয়ার, স্টেপ ডাউন। ওকে সরি ভাই, আমি 40 পাইছি, আপ টু মার্ক 80 আমি পাইনি, আমি স্টেপ ডাউন করে সেটাও করতেছে না। এখন উত্তরণের পথ হলো একটি কথা, শুধু ঐক্য না, ঐক্যের ভিতর থেকে লোকগুলোকে বের করে যারা অ্যাক্টিভ, যারা সাহসের সাথে কাজ করবে, জীবনকে তুচ্ছ করবে যারা, ভেরি সিম্পল। আমার অনেক থ্রেট আসতে পারে, আমি পাশের দেশের বিরুদ্ধে কথা বলতেছি, আমার থ্রেট আসবে জীবনে। এই থ্রেটকে যে ধারণ করতে পারে, এই থ্রেটকে যে ধারণ করে আমার মর্যাদাকে উন্নতি করার একমাত্র শপথ নিয়ে যে এগিয়ে আসবে, তাদের মধ্যে থেকে 10-20 জন নিয়োগ না করলে উত্তরণ হবে না। ঐক্যের সাথে সাথে ওই নিয়োগও আমি মনে করি খুব প্রয়োজন, এবং উত্তরণ সহজ, উত্তরণ হবে। আবার আসবো রেজাউল করিম রানী। ওমর ফারুক ভাই খুব সুন্দর করে বলছিলেন যে উত্তরণের প্রক্রিয়া কি। জুলাই আগস্ট বিপ্লবের দিকে যদি আমরা ফিরে যাই, বা দেয়াল লিখন, গ্রাফিতি যেটি আঁকা হয়েছে, সেখানে আপনি দেখবেন যে তখনকার স্লোগান ভারত বিরোধী নানা ধরনের কথাবার্তা সেখানে লেখা ছিল। ভারতের আগ্রাসন ঠেকিয়ে দেওয়ার জন্য ছাত্রদের যে মনোভাব, যে চেতনা আমরা যেটা বলি, সেটিকে এস্টাবলিশ করার জন্য ওটাকে ধারণ করে যারা সরকার চালাবে তাদেরই। কিন্তু এখনই সরকারের অনেক কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও হচ্ছে বিভিন্ন জায়গায়। ভারতের আগ্রাসন রুখে দেওয়ার ক্ষেত্রে এখানে আসলে কি ধরনের লোক প্রয়োজন ছিল? আচ্ছা, ধন্যবাদ। আপনার আবারও খুব কার্যকর কিছু পয়েন্ট ওনারা বলে ফেলছেন, আমি অন্য অ্যাঙ্গেল থেকে ধরি। দেখেন, ভারত প্রশ্ন নিয়ে আমরা 54 বছর ধরে কথা বলতেছি, হ্যাঁ, এবং শেখ হাসিনা যখন আপনার 75-এর পরে ক্ষমতায় আসলো আবারও, সে কিন্তু ভারত থেকে আসছিল, ফলে এখনও কিন্তু সে ভারতে আছে। এবং আওয়ামী লীগ এই যে ধরেন একটা রাজনৈতিক দল আকারে অনেকে মনে করে, এটা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, এটা একটা লুটপাটের সিন্ডিকেট, জাস্ট রাজনীতি নাম দিয়ে আসছে। কারণ ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, তার থাকে একটা বিশাল অলিগার্ক বাহিনী, যেটা আওয়ামী লীগ করছে। এবং সেই বাহিনীর ফিলোসফিক্যাল কালচারাল লজিকটা তৈরি করছে ইন্ডিয়া, পার্টিকুলারলি কলকাতার দাদাবাবুরা। এবং বাংলাদেশটা আপনি কালচারালি যদি দেখেন, এটা ভারতীয় বাঙালির সংস্কৃতির একটা কলোনি আপনি হিসাবে পাঠ করতে পারেন এটাকে। আমাদের এখানকার সাংস্কৃতিক এই যে ধরেন যে পুরা চক্রটা বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদে, এটা এক একটা ভারত ভূখণ্ড, এক একটা কালচারাল ফিগার, হ্যাঁ, 3.5 হাত বডি, মনে হবে যে এক টুকরা ভারত হাইটা যাচ্ছে বাংলার জমিনে, হ্যাঁ। তো এবং এগুলো কিন্তু বেশিরভাগই এখন আবার ভারতেই আশ্রয় নিচ্ছে। এখন তাহলে আপনি ভারতকে ঠেকাবেন কিভাবে? প্রথম কথা হলো, ভারতের সাথে আমাদের, ভারতে গণতন্ত্রের মনা মানুষ আছে, ইন্টেলেকচুয়ালস আছে, তাদের সাথে আমাদের সংযোগ বাড়াইতে হবে। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমাদের যে পারসেপশন, সেটা হলো বন্ধু না, এনিমি পারসেপশন, এই জায়গায় আমাদের যেতে হবে। এবং জাতীয় ঐক্যের যে কথাটা আমাদের এখানে আলোচনা হচ্ছে, সেটা শুধু ছবির ঐক্য হইলে হবে না, সেটা ইস্যু ভিত্তিক। পানি, বর্ডার হত্যা, বাণিজ্য ঘাটতি, প্রত্যেকটা ধরে ধরে জাতিগত অবস্থানপত্র লাগবে। যেই ক্ষমতায় আসো গতিতে আপনার এরকম কিতাবুল মুকাদ্দাস থাকবে, এটা ধরাই দিবেন ভারতকে, দেখো তোমার ব্যাপারে আমাদের জাতিগত বক্তব্য হইলো এইটা বুঝা সম্পর্ক করো। একটা জাতিগত অবস্থানপত্র আমাদের লাগবে, এটা একটা সুন্দর একটা ডকুমেন্টেড অবস্থান, এটা ধরাই দিব আমরা, অন্য দেশকেও ধরাই দেবো। একটা 2 নাম্বার, আপনি সার্ক, জিয়াউর রহমান সাহেব খুব যথার্থভাবেই করছেন, সার্ক করার মধ্যে দিয়ে ভারতকে কিন্তু বাধার একটা খুব সুন্দর প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছিল। সেই সার্কটা ভারত অকার্যকর করে রাখছিল। আমি দিল্লিতে ভ্রমণ গেছি যখন, এই 5-6 বছর আগে, কথাবার্তা বলার চেষ্টা করছি, শুধুমাত্র ভারতের কারণে সার্ক ওয়ার্ক করতে পারতেছে না। সবাই একটা বিষয়ে একমত হয়, ভারত দাদাগিরি করে। এখন ভারতকে বাদ দিয়ে সার্কের মতো আরেকটা সংগঠন আমাদের করতে হবে। এটা ভারত বাদে অন্য যে দেশগুলো আছে, কারণ আপনি দেখেন নেপাল থেকে শুরু করে সবগুলো দেশ ভারতকে কিন্তু লাল কার্ড শো করে দিচ্ছে। ফলে আপনি খুব সহজেই, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের গ্লোবাল পোস্টার বয়, উনি যদি একটা উদ্যোগ নেয়, হ্যাঁ, উনি সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছে,
কিন্তু আমি যতটুকু স্টাডি করছি ভারতকে রেখে সার্ক পুনরুজ্জীবিত হবে না, এটা আমি লিখে দিতে পারি, হবে না। এটা মৌখিকভাবে ভারত বলবে হ্যাঁ আসেন কাজ করে একসাথে করা যায়, এটা তো খুব ভালো উদ্যোগ, কিন্তু ওয়ার্ক করতে পারবেন না আপনি ভারতের কারণে। করলে এত বছর সার্ক হয়েছে, হ্যাঁ সেইটার কিন্তু কোনো ওইরকম রেজাল্ট প্রতিবেশী দেশগুলো কেউই পায়নি। হ্যাঁ, তো এই জন্য ভারতকে বাদ দিয়ে একটা আন্তর্জাতিক মানে সাউথ এশিয়ান একটা ব্লক করা দরকার, সেটা কালচারাল, ইকোনমিক্যাল সমস্ত কিছু, এবং ভারতকে দৌড়ের উপর রাখার জন্য, এবং এটা করা খুবই সম্ভব। এটা একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা আমি এই শোয়ের মাধ্যমে সরকারকে এবং যারা আছেন আমি প্রস্তাব দিচ্ছি, আমাদেরও ডাকতে পারেন, আমরা এটা নিয়ে কাজ করতে আগ্রহী, কথা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ, এটা একটা। আরেকটা হলো যে কালচারাল যে ইন্ডাস্ট্রিটা আমাদের, দেখেন সাংস্কৃতিক যে বয়ানটা এবং মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ানটা, এটা কিন্তু একটা ভারতীয় বাঙালির বয়ান, যারা যুদ্ধ করে নাই, ভারতের মাটিতে বসেছিল। হ্যাঁ, সেই ভারতের মাটিতে বৈশা তারা আইসা করলো কি, এমন একটা বয়ান দিল, দিয়ে আওয়ামী লীগের একটা মুক্তিযুদ্ধে মনোপলি বানাই ফেললো। একইভাবে এখন জুলাই অভ্যুত্থানে যারা ভুক্তভোগী, যারা 15 বছর ধরে সংগ্রাম করতেছি আমরা কোথাও নাই। হ্যাঁ, যারা এই সরকারের এক ধরনের মানে ধরেন কি বলবো যে আচ্ছা আওয়ামী লীগ খারাপ, মুজিব ভালো, অথবা মুজিব খারাপ, আচ্ছা রবীন্দ্রনাথ ভালো, কোনো না কোনো শেল্টার, কোনো না কোনো সাইনবোর্ড ব্যবহার করে 15 বছর টিকা ছিল, সেই লোকগুলোই শাহবাগের পরাজিত শক্তি যাদেরকে আমরা বলি, সেই লোকগুলো জুলাইকে এমনভাবে ন্যারেট করতেছে যে তথাকথিত মাস্টার মাইন্ড বাইর হচ্ছে, স্টেক হোল্ডার বাইর হচ্ছে, সমন্বয়ক বাইর হচ্ছে, জাতির পিতা ঘরে ঘরে পয়দা হচ্ছে। হ্যাঁ, আর যারা 15 বছর আন্দোলন করলো এরা তুলসী পাতা, এরা কি বলে তেজপাতা, তাই না? তো আপনার তাহলে 71-এ যে ঘটনাটা আপনি ঘটছেন, একটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধে রূপান্তর করছেন। জুলাইয়ের অভ্যুত্থানের আমরা বারবার বলছি এটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এটার কর্তা সত্য হলো প্লুরাল। একক ক্রেডিট শুধু দাবি করবে শহীদরা, কোনো জীবিত লোক যদি জুলাইয়ের ক্রেডিট দাবি করে ও আন্দোলনের শত্রু। হ্যাঁ, সেখানে আপনি স্টেক হোল্ডার বাইর করেন, অংশীজন বাইর করেন, বাইর করে এই যে একটা প্লুরাল সাবজেক্টিভিটি, এই যা জেনজি জেনারেশন তার জীবন দিয়া সে ইতিহাসে তার নাম লেখাইছে, একটা কালেকটিভ মোরাল অভ্যুত্থান হয়েছে। মোরাল অভ্যুত্থান ইন এ সেন্স ব্রাকের ছেলেটা বিসিএস চাকরির জন্য দাঁড়ায়নি, ও চাকরির পরীক্ষাও দিবে না, তাহলে ও যে দাঁড়াইছে, হ্যাঁ ওর একটা অ্যাসপিরেশন আছে, ও একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চায়, সেটার জন্য একটা পলিটিক্যাল আপনার সেটেলমেন্ট লাগবে। সেই পলিটিক্যাল সেটেলমেন্ট আপনি যদি বলেন এইবার স্থানীয় সরকারের আওয়ামী লীগের দোসর যারা আছে এদেরকে নিয়ে সুন্দর করে ইয়া করে, হ্যাঁ আপনি আবার একটা কিংস পার্টির মতো পার্টি করে এসে ক্ষমতা নিয়ে নেবেন, হবে না। আপনাকে আসতে হবে। এখন দেখেন এখন ভুল বোঝাবুঝিটা কোথায় হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে আপনি মনে করতেছেন একটা অভ্যুত্থান করছেন, কিছু উইশফুল লোকজন এটাকে বিপ্লব বলার চেষ্টা করতেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি গার্বেজ। এটা কোনোভাবে কোনো বিপ্লব না, কারণ বিপ্লব হওয়ার জন্য আমরা বারবার বলছি আপনার বেসিক যে ইনস্টিটিউশনগুলো সেগুলোর উপর বিপ্লবী সংস্থার একটা কর্তৃত্ব থাকে, মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, কোনো কিছুর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, ফলে এটা একটা অভ্যুত্থান বললে এটার কোনো ইজ্জতের হেরফের হয় না। বিপ্লবী করতে হবে, বামপন্থী উত্তেজনা, এটা দরকার নেই আপনার। অভ্যুত্থান একটা ঐতিহাসিক ব্যাপার। ফলে এই যে অভ্যুত্থানের মধ্যে একটা ঐতিহাসিক কর্তাসত্তার অভ্যুদয় হয়েছে, সে তার অ্যাসপিরেশনকে যারা ক্ষমতা নিছে তাদের সাথে একটা কন্ট্রাডিকশন লক্ষ্য করা যাচ্ছে। ফলে আমি বলতেছি এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ হলো এই যে নতুন জেনজির যে আপনার নাগরিক ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করা। ফলে সংস্কার তো রাষ্ট্রের হওয়ার দরকার না, সংস্কার হইতে হবে সামাজিক স্তরে, পলিটিক্যাল মাইন্ডসেটের মধ্য দিয়ে। সেটা কীরকম সংস্কার, এক সেকেন্ড বলবো। যেমন ধরেন পলিটিক্স আগে কি হইতো, আমি যেটা এরা আগেও বলছি আবারও বলি, আগে হইলো রাজনীতি করব মানে কি, আমি সেবা করতে চাই, হাসপাতাল করব, স্কুল করব, কলেজ করব, মানে পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। এখন উল্টাটা হবে, ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। যে ছেলেটা রাস্তায় বিদায় পৃথিবী বইলা দাঁড়াইছে, ও কিন্তু মন্ত্রী এমপি হবে কিনা, নির্বাচনে ও জয়ী হবে কিনা, বা ও রাজনীতি করবে কিনা এটার জন্য ও দাঁড়ায় নাই, ও আগে দাঁড়াই গেছে। সলিডারিটি মাস্ট বি সলিড। এই যে সলিডারিটি ও দাঁড়াইছে, তার মানে কি ও আগেই ফিলেন্থ্রপি হয়েছে। পলিটিক্স অফ কেয়ারের এই যে রাজনীতি, ও ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেছে, ও ট্রাফিক সিস্টেমের জন্য যে দাঁড়াই গেছে, এই যে কেয়ার, এই যে আপনার সলিডারিটি, এইটা হলো পলিটিক্স। আগেই আপনি হাজির হবেন। ফলে এখনকার রাজনীতি হবে আপনার ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, নট পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। হ্যাঁ, আগে আপনি ক্ষমতা পাবেন, এমপি মন্ত্রী হবেন, তারপরে এটা সেটা করবেন, জনগণের বড় বড় কথা বলবেন, ভোট চাবেন, এটা দরকার নাই। রাইট নাও আপনি আমার জন্য কি সার্ভিস দিচ্ছেন, এখন আপনি আমার সাথে কিভাবে আছেন, সেইটা হলো এখনকার রাজনীতি। ফলে আমি মনে করি এই অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমরা নতুন এই যে ঐতিহাসিক কর্তাসত্তা, সেখানে নিজেদেরকে আমি আর একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। আমি তো এগুলো বলতে পারতাম না আপনাদের দুইজন যদি না শুনতাম। হ্যাঁ, আর ওটা কিসের সামনে
10 মিনিট কর। আচ্ছা হোক। টোটাল কত? 10 মিনিট আছে তাহলে 6 মিনিট। আচ্ছা 2 মিনিট করে দেন, ঠিক আছে। আজকে আর নয়, আসলে ছোট ছোট হয়ে গেছে। ওইটা হলে ভালো, বৃহস্পতিবার একেবারে 80 মিনিট করা যেত, 90 মিনিটের জায়গায়। সংলাপ। তাই তো, সংস্কার তো হবে ওখানে। ওই সংবিধানের সংস্কারের লাভ কি? ঠিক শোনেন, আছে, আইন সংস্কার- সংস্কারে কি লাভ? কিছু হবে না, আপনি জিরো। ভাই, আমি- হাজারটা সংস্কার করলেন, পুস্তকি আপনার, সংস্কার। আর এখন পুস্তক বাদে সংস্কার করবেন ওটাই। হ্যাঁ, আপনি মাইন্ডসেটের সংস্কার এটা একদিনের কাজ না, লম্বা এটা cultural fight লম্বা হবে। দীর্ঘদিন Cultural ধরে fight, কালচারাল ফাইট, সেটা আস্তে আস্তে ধীরে। হবে এটা। এটা কিন্তু একটা- আপনি কিভাবে আপনি এ থেকে উত্তরণ ঘটাবেন, সেটার একটা হচ্ছে গিয়ে আপনার এখন তো আমার মানুষের হাতে ভোটের রায়টার অধিকারটা এখন ফিরে যেটা যে আপনি যে জায়গাটা ফিরে পৌঁছে দেওয়ার গেছে, পরে- পৌঁছা জায়গাটা থেকে আপনি না কেমনে না শোনেন, বেরোবেন? ভেরি সিম্পল। মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দেন, তত্ত্বাবধায়ক এইটা হইলেও এখনই- ফাইন হয়ে গেল। এখন কি করবেন আপনি? বিচার, যারা এই মানুষের বিচার মানে ঠিক করলে সব ঠিক রায়ের হয়ে যাবে। রায়কে Exactly, কেড়ে তাই না? নিচ্ছে, Exactly, হ্যাঁ, শাস্তি। লুটপাট করছে, বিচার মানে তাদেরকে- শাস্তি। তাদেরকে এমন একটা শাস্তির আওতায় আনেন, দ্রুত ট্রাইব্যুনাল করে, যাতে যে ক্ষমতায় আসবে অন্যায় করলে সে পার দেখবে নাই, খালি যে এটাই আমি শাস্তি। খারাপ করলে শাস্তি। একদিকে হইলো মানুষের রায়, আর একদিকে হইলো ওই রকম বিচারের মুখোমুখি হওয়া। শাস্তি, শাস্তি। এইটাকে সামনে এক্সাম্পল দাঁড় করান, আপনি করেন। আর যদি এইটাকে এক্সাম্পল দাঁড় না করান, তাহলে মনে করবে আচ্ছা সংস্কার হইছে, এইখানে এই না, লেখা এখনো হইছে, তো ওই লেখা বাংলাদেশের হইছে। মানুষ না, মনে কালো করে টাকা যে dominate বিচার করবে। ব্যবস্থা আগে যেমন ছিল কি তেমনই আছে। জায়গায় আসে, পাচার করি বাড়িটা করছি হইলো 200 কোটি টাকা। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডাক্তার সায়ন্ত, আমরা আলোচনা শেষ করব, হাতে খুবই কম সময়। যেটি রেজাল্ট করিম রুহানী বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, এর মধ্যে সংস্কার একটি এবং নির্বাচন একটি। সংকট সমাধান আসলে নির্বাচনই এখন একমাত্র উপায় কিনা? সংকট সমাধানে নির্বাচন একমাত্র উপায় না, অন্যতম উপায়। আমার মনে হয় এই যে সংস্কার, এইটা ওইটা এত কিছু আলোচনা করছে, কাগজে কলমে আপনি হাজারটা সংস্কার করলেন, যারা ক্ষমতা আসলো তারা মানলো না, তাহলে কি করবেন? তাদের জন্য দুইটা থ্রেট রাখতে হবে সামনে। একটা হচ্ছে জনগণের হাতে রায় দেওয়ার ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া, যেটা তত্ত্বাবধায়ক সরকার আসলে সেটা একটা হচ্ছে, শুধু একটা ভয়ে থাকবে যে আমার এই যা প্রতিশ্রুতি দিয়েছে ব্যত্যয় করলে জনগণ ছুঁড়ে ফেলবে। আর একটা হলো গিয়ে এই যে অতীতে যারা লুটপাট করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় খুব দ্রুত আনা, সেটাও ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের জন্য যেন এক্সাম্পল হয় যে আমি যদি উল্টাপাল্টা করি, পতন হলে এইরকম বিচারের মুখোমুখি হতে পারে। এই দুইটা হলো বড় এজেন্ডা থাকা উচিত সরকারের। আর একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে মানুষকে একটু স্বস্তিতে রাখা। এই যে আমরা এতক্ষণ ধরে জাতীয় ঐক্যের বয়ান তিনজন সমানে ঝাড়লাম, আরে ভাই আমার যদি পেটে ভাত না থাকে, আমার যদি ইনকাম যে হয় তা দিয়ে সংসার চালাতে না পারি, আমি যদি যানজটে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাহলে আমার তো এইসব সংস্কারের কথা, ওইসব কথা ধরবে না। আমি ভাই বড়লোকের ছেলে বা মধ্যবিত্তের মতো, ওরা ওই নিম্নবিত্ত বা একটা বস্তিবাসী সন্তান, ও তো ফাস্টফুডের দোকানও যেতে পারে না, ও গিয়ে ওই বিদেশি কেকও খেতে পারবে না, বার্থডে কেকও কিনতে পারবে না। ওর জন্য বিস্কুটটা একটা কেক ভাই, আপনি সেই বিস্কুটের উপরে ট্যাক্স বসাইয়া দিলেন। এই যে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর যে ট্যাক্সটা বসিয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলানো হলো, এবং এই সরকারের প্রতি মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করা হলো, একটু ব্রিফও করা হলো না যে ভাই কেন বাধ্য ধন্যবাদ। হাতে সময় ওই জায়গাও অ্যাড্রেস করতে চাই। বেস্ট ওমর ফারুক, আমরা আলোচনা শেষ করব। সর্বশেষ যে করারোপ করা হলো, ভ্যাট বাড়ানো হলো, মধ্যবিত্তের নিম্নবিত্তের সংসারে একদম অস্বস্তিতে এমনিতেই মানুষ আছে, সেখানেও হাত দেয়া হলো। আসলে স্বস্তির জায়গায় মানুষ কিভাবে খুঁজবে? এটি তো ঠিক হয়নি বলে আলোচনা হচ্ছে। আজকে দেখলাম উনি একটু বললেন ফাইন্যান্সের ওখান থেকে বলা হলো যে আমরা আর কোনো দিকে হাত দিব না, এটা গুড জেস্টার। আর সামনে তো রোজা, আমাদের দুর্নীতিবাজ ব্যবসায়ীরা রোজাকেই টার্গেট করে। পৃথিবীতে সবখানে সব দেশে দেখলাম রোজা আসলে ইভেন ইহুদি দোকানগুলো তো ওই দাম কমিয়ে দেয়, আমরা একমাত্র কান্ট্রি। আমি যেটা বলতেছি সেটি এই রোজাটাকে ভালোভাবে পার করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ গত জীবনে
পিষ্ট হয়েছে আমাদের বিভিন্ন অনিয়ম টনিয়ম লুটপাটের কারণে। এখন তারা স্বস্তি চায়, স্বস্তি দিতে হবে। এখন যে বাজারে এখন যে সবজি টবজি যা যা কিছু আছে সহনীয় আছে, আবার বেশি সহনীয় করতে গিয়ে কৃষকও পাচ্ছে না দাম। এই যে মধ্যস্বত্বভোগী ওখানে ব্রেক করতে হবে। আর যেটি বারবার আলোচনায় এসছে, ডাক্তার সায়ন্ত সাহেব বলেছেন, আমি বারবার বলেছি, প্রত্যেকবারে বলেছি, শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারও আমি বলি না, আমি বলছি যে শাস্তি নিশ্চিত করতে হবে। এই শাস্তিগুলো যদি না দেওয়া হয়, 154 জন এমপির যদি শাস্তি না হয়, সবাই বিনা ভোটে হবে। হাতে সময় নেই। যদি এই যে চাল ডালের উপর যারা বাণিজ্য করছে তাদের শাস্তি না দিলে কখনো এটা কমবে না। শাস্তি শাস্তি শাস্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজাউল করিম রানী আলোচনা শেষ করতে চাই। শেষ করে দেবো একদমই। শোনেন, শান্ত ভাই বলেই ফেলছে, দেখেন সংস্কার, উন্নয়ন, হাবিজাবি সমস্ত ভারী ভারী কথা জনগণ বোঝে না। আমাদের স্বস্তি চাই, স্বস্তিটা দেখতে হবে। শোনেন, রাজনীতিটাকে আমরা দেখি না উপর থেকে, নিচ থেকে দেখতে হবে। হ্যাঁ, ফলে এই যে পাওয়ারটা সবসময় এলিট ক্যাপচার হয়ে যায়, রাজনৈতিকভাবেও হয়, অরাজনৈতিকভাবেও হয়। এই এলিট ক্যাপচার থেকে পাওয়ারটাকে বাঁচায়। আর জনগণ বলি না, আমরা আর জনগণ কেন্দ্রিক রাজনীতি দেখতে চাই না। জনগণ মানে বুঝি কি জানেন, আমার সমর্থক যারা। হাসিনাও কিন্তু সারাদিন জনগণ বলতো। আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই, যেখানে আমি যেই মতেরই হই, যেই আদর্শেরই হোক, রাষ্ট্রকে আমি প্রশ্ন করতে পারবো, রাষ্ট্রকে আমি অ্যাকাউন্টেবল করতে পারবো। এটা একটা। আরেকটা হলো, দেখেন আমাদের এখানে এই যে আপনার পুরা প্রক্রিয়ার মধ্যে পলিটিক্যাল প্রক্রিয়াটা দেখেন, সংস্কার বলেন, যাই বলেন, আমরা সবসময় রাষ্ট্র দিয়ে শুরু করি। আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য এই যে 15 বছরে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে, সমাজের যে মোরাল ফ্যাব্রিক ভেঙে গেছে, 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা ডাক্তার বানানোটা যে গর্বের ব্যাপার ছিল, হ্যাঁ, এটা যে লজ্জার ব্যাপার, এটা যে করা উচিত না, এই মোরাল সেন্সটা আপনার সমাজে জায়গায় তুলতে হবে। সেইটাই হলো অভ্যুত্থানের বড় শিক্ষা। তাহলে আপনি একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রের আশা করতে পারেন। রেজাউল করিম রানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত এবং ব্যারিস্টার ওমর ফারুক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুরো প্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গে থাকুন।